জামাত ইসলাম এবং এনসিপির যে প্রধান বিরোধী দল যারা, একটাই দল, একটা জোট তারা, তো তারা যখন রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, রাষ্ট্রপতির ভাষণ শুনবে না বলেছে এবং না বলে তারা ওখানে চিৎকার চেঁচামেচি করেছে, প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে, স্লোগান দিয়েছে, প্ল্যাকার্ড প্রদর্শন করেছে, এসব করে তারা শেষ পর্যন্ত ওয়াকআউট করেছে এবং ওয়াকআউট করে বাইরে এসে সাংবাদিকদের বলেছে যে রাষ্ট্রপতির প্রধান 3টা অপরাধ কী কী, এবং সেই অপরাধগুলো তারা সবিস্তারে বর্ণনা করেছে, যে কারণে তারা রাষ্ট্রপতির ভাষণ শুনবে না। একটা বিষয়, তাহলে রাষ্ট্রপতি এমন একটা বেকায়দায় আছেন যে ওনার ভাষণ বিরোধী দল শুনতে চায় না, ওনার সামনে তারা মুখোমুখি হতে চায় না। উনি আসার সঙ্গে সঙ্গে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল এবং তারা চিৎকার চেঁচামেচিতে এতটাই মগ্ন ছিল, এতটাই ব্যতিব্যস্ত ছিল যে রাষ্ট্রপতি আসার সঙ্গে সঙ্গে যে জাতীয় সঙ্গীত বেজেছিল, সেই জাতীয় সঙ্গীতকে সম্মান দেখিয়ে যে দাঁড়ানোর ব্যাপার যেটা আছে, রীতিটা আছে, এটাও তারা পালন করতে ভুলে গিয়েছিল। যা হোক, এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। এদিকে আমার রাষ্ট্রপতির জন্য একটা মায়াই হচ্ছে, এই ভদ্রলোকের জন্য আসলে করুণা দেখানো ছাড়া আর কিছু করার নেই। মায়া হচ্ছে এই কারণে যে উনি যাদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, মানে আওয়ামী লীগের দ্বারা, সেই আওয়ামী লীগও কিন্তু ওনার এই ভাষণটাকে ভালোভাবে নেয়নি এবং তীব্র সমালোচনা করেছে। যথারীতি অনেকে টিরজাফর বলেছেন। তো এখন এই রাষ্ট্রপতি ভদ্রলোক করবেনটা কি? রাষ্ট্রপতিকে কেন রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ মির্জাফর বললো সেটাও একটু বলা যেতে পারে। যেমন বিগত সরকারকে, হাসিনা সরকারকে উনি স্বৈরাচারী সরকার হিসেবে, ফ্যাসিবাদী একটা সরকার হিসেবে অভিহিত করেছেন। কেবল তাই নয়, উনি মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করতে গিয়েও যে কাজটা করেছেন, সেখানে যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাই একটা লাইন। উনি বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল অবিসংবাদিত নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। উনি যদি কেবল বলতেন যে স্বাধীনতা যুদ্ধের যত মুক্তিযোদ্ধা আছে, যারা নেতা ছিল, সবাইকে আমি স্মরণ করছি, ঠিক ছিল, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু উনি জিয়াউর রহমান নামটা আলাদা করে বলেছেন আরও যারা আছেন সবাইকে উনি স্মরণ করছেন। আমি অসুবিধা নাই, কিন্তু উল্লেখ করার মতন নেতা কি একমাত্র জিয়াউর রহমান? আমার স্বাধীনতা যুদ্ধের যত নেতা ছিলেন, যত বীর ছিলেন, তাদের মধ্যে যদি আমি একজনের নাম উচ্চারণ করি, এটা কি জিয়াউর রহমান হবে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব হবে? এবং উনি এক জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কীভাবে, সেগুলি বলেছেন এবং আরও অনেক কথাই বলেছেন, যেগুলির জন্য আমি আর নতুন ডিটেলে যাচ্ছি না। এটা নিয়ে আওয়ামী লীগ দুঃখিত হতে পারে, বিরক্ত হতে পারে, আওয়ামী লীগ তাকে গাদ্দার ডাকতে পারে, মির্জাফর ডাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের হৃদয়ে লেগেছে এবং তারা বলেছে যে এই ভদ্রলোককে আমরা প্রেসিডেন্ট বানালাম এবং তারপর সেইগুলি করলো। এই যে কথাগুলি হচ্ছে, এখন আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই কেমন দেখেন, আসলে আমরা একটা অদ্ভুত সিস্টেমের মধ্যে কাজ করি। এই সিস্টেমটা আমাদের অনেক কিছু করতে দেয় না, অনেক কিছু করতে দেয়। বিষয়টা কি, প্রেসিডেন্ট কি এগুলো না বলে পারতেন? আসলে বিষয়টা হলো, ধরুন এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে প্রেসিডেন্টের এই ভাষণটা, লিখিত ভাষণটা, এই একটা বইয়ের মতো আছে, 16 পৃষ্ঠা এখানে লেখা আছে, ছোট ছোট করে লেখা, 16 পৃষ্ঠা, অনেক কিন্তু লেখা, কিন্তু অনেক দেখেন, খুব ক্ষুদ্র ক্ষুদ্র করে লেখা, এরকম 16টা পৃষ্ঠা লেখা, অনেক লেখা। এই যে পুরো লেখাটা আছে না, এখানকার একটা বাক্য প্রেসিডেন্ট নিজে হাতে লিখেননি, নট এ সিঙ্গেল সেন্টেন্স। এই পুরো জিনিসটা বর্তমানে যিনি সরকার আছে, যারা সরকার আছে, সেই সরকারের পক্ষ থেকে লিখে প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে পড়ার জন্য। প্রেসিডেন্ট কেবল এটা পাঠক মাত্র, আর কিছু না। প্রেসিডেন্টের পক্ষে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, ওনাকে এভাবেই পড়তে হবে, এটাই নিয়ম। এর আগে যত প্রেসিডেন্ট ছিলেন সরকার পরিবর্তনের পর নতুন সরকারের কাছে এসে, তারা তো নতুন সরকারের কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না। আবার ওখানে একটু তত্ত্বগত ভুল আছে। তত্ত্বগত ভুলটা হলো, প্রেসিডেন্টকে কিন্তু সরকার নিয়োগ দেয় না, প্রেসিডেন্টকে সরকার নির্বাচনও করে না। প্রেসিডেন্ট বাংলাদেশে নির্বাচিত হয়, এই যাবৎকালে হয়েছে সংসদ সদস্যদের ভোটের দ্বারা। এখন সেই সংসদ সদস্যরা যেহেতু সরকারি দলের প্রাধান্য থাকে, কাজে তারাই মূলত যাকে মনোনয়ন দেয় সেই প্রেসিডেন্ট হয়। এটা ভারতেও একই অবস্থা। ভারত আরেকটু ঝামেলা আছে, ওখানে আবার রাজ্যসভার লোকজন ভোট দেয়। তো ওভাবে কিন্তু প্রেসিডেন্টটা হয়। কাজেই প্রেসিডেন্ট সরকারের না। আবার আরেকটা কথা, প্রেসিডেন্ট কিন্তু কোনো দলেরও লোক না। প্রেসিডেন্ট হওয়ার আগেই তাকে তার দল থেকে, যে কোনো রাজনৈতিক দল, সে যদি কোনো রাজনৈতিক দল করে, সেই দল থেকে তাকে পদত্যাগ করতে হয়। এটাই নিয়ম ভাই। এখন প্রেসিডেন্ট একটা নির্দলীয় লোক, সেই হিসাবে তো নির্দলীয় লোকের কাছ থেকে আওয়ামী লীগই বা কেন দলীয় নেতার মতো, দলীয় কর্মীর মতো আচরণ আশা করতে চায়? এটাও তো ঠিক না। কিন্তু সমস্যাটা হলো কি জানেন, সমস্যাটা হলো আমাদের দেশের প্রচলিত রীতিটা হলো, তারা প্রেসিডেন্টকে দলীয় ভৃত্য হিসেবে ব্যবহার করতে চায়। আপনি যদি সংবিধান দেখেন, সংবিধানের প্রেসিডেন্টকে কীভাবে বলা হচ্ছে,
এসএনকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাহাকে প্রদত্ত ও তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন। মানে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ ব্যক্তি হবেন প্রেসিডেন্ট, কিন্তু ট্র্যাজেডি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি নিজের ইচ্ছা মতো কিছু বলতে পারবেন না। সরকার যে বলবেন সেটা তাকে পড়তে হবে কেবল। এটা কেমন রসিকতা? এই জায়গাটাতে কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে। উনি যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হন, উনি কেন ওনার বক্তৃতাটা করার ক্ষেত্রে স্বাধীন হতে পারবেন না? আইন নাই, কোন আইনে নাই? আইনে কি বলে সেটা আপনাদেরকে আমি বলি। 48-3 ধারায়, 48-3 অনুচ্ছেদে সংবিধানে কি বলা হয়েছে আপনি একটু মন দিয়ে শুনেন। এই সংবিধানের 56 অনুচ্ছেদ 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তার মানে এই যে গতকালকে জাতীয় সংসদে উনি একটা ভাষণ পাঠ করেছেন, এটা কিন্তু রাষ্ট্রপতির কার্য। এই কার্যটি তিনি করেছেন এটা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করেছেন। প্রধানমন্ত্রী যা যা পড়তে বলেছেন উনি তাই তাই পড়েছেন, এর বাইরে পড়ার কোনো এখতিয়ার ওনার নাই। এবং এই পুরো বইটা ওনাকে ছাপিয়ে দেওয়া হয়েছে, উনি কেবল পড়েছেন, এর বাইরে ওনার আর কিছু করার ক্ষমতা নেই।